ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা শুরু করেছিলাম স্ক্যানার থেকে, তো সেটাই শেয়ার করব। তো তোমরা যারা আগের সিরিজগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। 2023-22 এই দুটো ইয়ারের আমার করানো হয়েছে। এই দেখো ডাব্লিউবিসিএস স্ক্যানার, এটা একদম নতুন ভার্সান, যেখানে 1999 থেকে 2023 পর্যন্ত সমস্ত কোয়েশ্চেন আছে। এই 25 বছরের কোয়েশ্চেন সবগুলোই কিন্তু আমি সমস্ত সাবজেক্টের করাবো বলে ভেবেছি, মানে নিজেও করব, তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি শুরু করেছি ইংরেজি এবং ইতিহাস এই দুটো সাবজেক্ট দিয়ে, কারণ ডাব্লিউবিসিএসে প্রিলিমস পাস করতে গেলে আমাদের হিস্ট্রিতে 50 নাম্বার থাকে, তো এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন। সেটা হলো 2021 এসেছিল, হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ প্রথম কে ডিজাইন করেছিল? এটা করেছিলেন সিস্টার নিবেদিতা। তো আমরা তো সবাই জানি যে পিঙ্গালি ভেঙ্কাইয়া করেছিলেন, কিন্তু আমাদের বর্তমানে যে ফ্ল্যাগ, যেটা স্বাধীনতার সময় আমাদের অ্যাকসেপ্ট করা হয়েছিল, তো ডিজাইন করা হয়েছিল, সেই ফ্ল্যাগটা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কিন্তু তারও প্রোটোটাইপ ছিল হচ্ছে 1904 সালে যে ফ্ল্যাগটা ডিজাইন করা ছিল, এবং ওটা করেছিলেন সিস্টার নিবেদিতা। এই কোয়েশ্চেনটা আমারও ঠিকমতো জানা ছিল না, তো তারপরে জেনেছি। তো সিস্টার নিবেদিতা 1904 সালে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করেছিলেন। তো সিস্টার নিবেদিতার আসল নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তিনি তো তারপরে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দের। তো 1904 সালে তো তিনি ডিজাইন করলেন, কিন্তু সেটা লোকসমক্ষে বা জনসমক্ষে আসলো কবে? 1906 সালে। তিনি লাল হলুদ রঙের একটা পতাকা, মানে ভারতের জাতীয় পতাকা, তার মাঝখানে বন্দে মাতারাম বাংলায় লেখা ছিল, এরকম একটা পতাকা ডিজাইন করেছিলেন সিস্টার নিবেদিতা। তো তারপরে দেখো, এবার আমরা অপশানগুলো একটু অ্যানালাইসিস করে নেব। সেটা কি রয়েছে? সেটা আছে ভিকাজি রুস্তম কামা। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে প্রথম ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা, সেটা বিদেশের মাটিতে কে উত্তোলন করেছিলেন? জার্মানির স্টুটগার্ডে ভিকাজি রুস্তম কামা প্রথম 22 আগস্ট 1907 সালে কিন্তু এই যে ফার্স্ট আনফার্ল্ড আর্লি ভার্সন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, স্টুটগার্ড জার্মানি, আগস্ট 22, 1907। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস আসা কোয়েশ্চেন। 1907 সালে প্রথম বিদেশের মাটিতে, সেটা কোথায়? স্টুটগার্ড জার্মানিতে ভিকাজি রুস্তম কামা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার আমরা নেক্সট কোথায় চলে আসি? অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত কে ছিলেন? অ্যানি বেসান্ত ছিলেন আমাদের যে হোম রুল লীগ তৈরি করেছিলেন তিলক, অ্যানি বেসান্ত, তো সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন 1916 সালে হোম রুল লীগ তৈরিতে। এছাড়াও অ্যানি বেসান্ত যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে বিভিন্ন সেশন চলেছিল, সেখানে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদি বলে, সেখানে কিন্তু অ্যানি বেসান্ত হয়ে যাবে। প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত। 1917 সালে সেশন হয়েছিল, ক্যালকাটা সেশন সম্ভবত। তারপরে সরোজিনী নাইডু যে ছিলেন, উনি কিন্তু কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি বললে তখন সেটা সরোজিনী নাইডু হয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট। যে কটা কোশ্চেন আলোচনা করলাম সেই সবগুলোই ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন, এবং অন্যান্য যে কোনো পরীক্ষার সামনে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি আছে, এবং এনটিপিসি থেকে আরম্ভ করে এসএসসির যে পরীক্ষাগুলোতে হিস্ট্রি আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য কার্লাইল সার্কুলার অ্যান্ড হোয়েন ওয়াজ ইট ইস্যুড ইন কলোনিয়াল ইন্ডিয়া? কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল যে সময়টা, দেখো পার্টিশন হলো, তারপরে স্বদেশি বয়কট মুভমেন্ট আরম্ভ হলো। তো প্রথম পার্টিশনটা হয়েছিল 16 অক্টোবর 1905। তো তারপরে পার্টিশন তো হয়ে গেল, হওয়ার পরে তারা বললো যে ভারতীয়রা বলছে যে আমরা নিজেদের দেশের জিনিস নিজেরা গ্রহণ করবো এবং বিদেশের জিনিস বয়কট করব। তো এই যে বয়কট মুভমেন্ট শুরু হলো, সেটাকে সাপ্রেস করার জন্যই কিন্তু এই কার্লাইল সার্কুলারটা জারি করা হয়েছিল স্বদেশি বয়কট এই মুভমেন্টের সময়, এবং তিনি ছিলেন চিফ সেক্রেটারি অফ বেঙ্গল ছিলেন কার্লাইল। তো দেখো এখানে অপশান কি হবে? এ ডিক্রি টু প্রিভেন্ট ন্যাশনালিস্ট প্রোটেস্ট অ্যামং স্টুডেন্টস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল। বাংলার পার্টিশনের সময় যে এডুকেশনাল ইনস্টিটিউশনের যে স্টুডেন্টদের মধ্যে যে ন্যাশনালিস্ট প্রোটেস্ট দেখা গিয়েছিল, তার জন্যই এই কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত ইনস্টিটিউশন, মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্টরা ধরো বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোতে, রিভলিউশনারি অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করবে, সেই সমস্ত কলেজের বা ইনস্টিটিউশনের কিন্তু যে গ্রান্টগুলো দেওয়া হতো, তারপরে স্কলারশিপ, এই কিছু কিন্তু দেওয়া হবে না, সব বন্ধ করা হবে। তো হলো, তো এইবারে এই বিষয়টা যদি হয় তাহলে কি করতে হবে? এবার আমাদের তো ইন্ডিয়ার তরফ থেকে কোনো এডুকেশনের জন্য একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে। তাহলে ইন্ডিয়ার তরফ থেকে তখন কি করা হলো? বিভিন্ন রকমের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো তৈরি করা হতে থাকলো। যেরকম আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে গেলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করেছিল সতীশচন্দ্র
মুখার্জি থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করেছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট। কবে তৈরি হয়েছে? 1906 সালে। তারপর 1906 সালে বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি করলো, যেখানকার ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ ঘোষ, তো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট তৈরি হলো 1960-এ, স্বদেশী মুভমেন্টের সময়, যেটা নন্দলাল যে বোস ছিলেন উনি সেখানকার সেখানকার ফার্স্ট রেসিপিয়েন্ট ছিলেন, যে নন্দলাল বোস বিকেম দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ স্কলারশিপ অফার্ড বাই দ্য সোসাইটি। তাই ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট সেটা কবে তৈরি হয়? 1907-এ। তো এই স্বদেশী বয়কট রিলেটেড কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট আমরা চলে আসবো যে রেভলিউশনারি যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো রয়েছে বা রেভলিউশনারি লিডারগুলো রয়েছে, যেমন ওর মধ্যে ভিডি সাভারকার ভীষণ ইম্পর্টেন্ট। তো হুইচ রেভলিউশনারি লিডার মেড মার্সি পিটিশনস ফ্রম জেল থেকেই একটা প্রাণভিক্ষার একটা সিরিজ চালু করলেন। কারণ কি, প্রথমে আমাদের জানতে হবে যে ভিডি সাভারকার সম্পর্কে। তিনি কিন্তু অভিনব ভারত সোসাইটি তৈরি করেছিলেন, যে সিক্রেট সোসাইটিগুলো ছিল যেগুলো রেভলিউশনারি অ্যাক্টিভিটিগুলো চালাতো, সেই অভিনব ভারত সোসাইটি 1904 সালে ভিডি সাভারকার তৈরি করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যেটা মিত্র মেলাটাই পরে কনভার্ট হয়েছিল। তো তারপরে ওনাকে তো ধরে নিয়ে যাওয়া হলো কী কারণে? কারণ তিনি কনস্পায়ার করেছিলেন মার্ডার অফ এএমটি জ্যাকসনের যে মার্ডার, ব্রিটিশ অফিসিয়াল, তো ওনার বিরুদ্ধে ওনাকে মার্ডার করার জন্য তিনি ষড়যন্ত্র করেছিলেন। কারণ এটা মেনলি মার্ডার করেছিল কিন্তু অভিনব ভারত সোসাইটির একজন। তো তার মধ্যে মেন মাথাটা তো ওনারই ছিল, যেহেতু উনি তৈরি করেছিলেন বিষয়টা। তো তারপরে আবার মরলে মিন্টো রিফর্ম হলো 1909, সেই সময় সেটা নিয়েও তিনি আর্মড রেবেলিয়ন সশস্ত্র বিপ্লব করতে চাইলেন। তিনি ভেবেইছিলেন যে ভারতবর্ষকে যদি স্বাধীন করতে হয় তাহলে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে করতে হবে। তার জন্য আর্মড রেবেলিয়ন যেটা হলো সেটা হচ্ছে 50 বছর সেটা তো করলেন। তারপরে ব্রিটিশের তরফ থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো, অ্যারেস্ট সম্ভবত 1909 সালে করা হলো। তো তারপরে ওনাকে 50 বছরের জন্য কিন্তু কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, 15 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট করা হয়েছিল। তো তারপরে তিনি 1909 সালে যেই ওনাকে জেলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তারপর 1911 থেকে 1920 এই এত সাল পর্যন্ত তিনি কিন্তু ব্রিটিশদের চিঠি লিখতে লাগলেন যে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, প্রাণ ভিক্ষার জন্য। তো এই কোয়েশ্চেনটা এখানে বলেছেন যে কোন রিভলিউশনারি লিডার মার্সি পিটিশন চেয়েছিলেন জেল থেকে? ভিডি সাভারকার। তাহলে কোথাকার জেলে উনি তখন ছিলেন? সেলুলার জেল ইন আন্দামানের সেলুলার জেল থেকে। তো আর তাকে কবে রিটার্ন করে দেওয়া হয়েছিল? ওনাকে কিন্তু 1924 সালে রিটার্ন করে দেওয়া হয়েছিল। তো মোস্ট ইম্পর্টেন্ট। আর বিজি তিলক সম্পর্কে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু বলেছি। লাল বাল পালের যে ট্রায়োটা ছিল তার মধ্যে ছিলেন হচ্ছে বিজি তিলক, অন্যতম এক্সট্রিমিস্ট লিডার ছিলেন। হোমরুল মুভমেন্ট থেকে আরম্ভ করে নানান কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। মারাঠা এবং কেশরী পত্রিকা তারই। তো তারপর সুখদেব যিনি ছিলেন থাপার, ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব তোমরা সকলেই জানো লাহোর কনস্পিরেসি কেস, তার জন্য ওনাদের হ্যাং করা হয়েছিল। তো 1931 সালে 23শে মার্চ, তার জন্য সেই দিনটা মার্টিয়ার ডে হিসেবে পালন করা হয়। আর চন্দ্রশেখর আজাদ সম্পর্কে হিন্দুস্তান রিপাবলিকান যে আর্মি আছে সেটা তৈরি করেছিলেন। এছাড়াও আরও অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন, তো তোমরা এটা সকলেই জানো। তো চলো, এবার 3টা কোয়েশ্চেন হলো। আমরা কিন্তু এই যে 3টা কোয়েশ্চেন আলোচনা করলাম, এর মধ্যে কিন্তু প্রচুর 30টা কোয়েশ্চেন পাবে ভালো মতো দেখলে। তো এবারে নেক্সট আমরা আসবো কোথায়? সেটা হচ্ছে বেঙ্গল রেভলিউশনারিজ ওয়ার লার্জলি ইন্সপায়ার্ড বাই, যে বাংলার যে রেভলিউশনারি তারা লার্জলি ইন্সপায়ার হয়েছিলেন, গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন কোথাকার রেভলিউশনারি মুভমেন্টের দ্বারা? যে অপশানগুলো আছে তার মধ্যে আয়ারল্যান্ডের। তো কেন? তার কারণ হচ্ছে দেখো, আইরিশ ওম্যান ছিলেন অ্যানি বেসান্ট, তোমরা সকলেই জানো। অ্যানি বেসান্ট আইএনসির ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট হয়েছিলেন 1917 সালে। এছাড়াও সিস্টার নিবেদিতার আসল নাম কি তোমরা কিন্তু বলো অবশ্যই। সিস্টার নিবেদিতা ছিলেন আইরিশ। মার্গারেট কাজিন ছিলেন আইরিশ, যেন ওমেন ইন্ডিয়ান যে অ্যাসোসিয়েশন হয় সেটা তৈরি করেছিলেন অ্যানি বেসান্ট এবং মার্গারেট কাজিন, যেখানে প্রথম বলা হয়েছিল যে মহিলাদেরও ভোটিং রাইট থাকবে। এটাও কিন্তু আসে। ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়েছে? 1917। কারণ 1917-তে অ্যানি বেসান্ট রিলেটেড যেহেতু এটা, কারণ 1917-তে অ্যানি বেসান্ট ক্যালকাটা সেশনের ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট হয়েছিলেন আইএনসির। এই 1917-তে তৈরি হয়েছিল ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সেটা তৈরি করেছিলেন অ্যানি বেসান্ট এবং তার সঙ্গে ছিলেন হচ্ছে মার্গারেট কাজিন। এবার নেক্সট হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য এজেন্ডা অফ খিলাফত মুভমেন্ট ইনভলভড উইথ? খিলাফত মুভমেন্ট যেটা ছিল, তো তার সাথে কোন কান্ট্রিটা যুক্ত ছিল? তার কি হবে? তুর্কি। খিলাফত মুভমেন্টটা একটু বুঝতে গেলে আমাদের যে অটোমান সুলতান ছিল সেই সময় চলছিল কি, শেষ হয়েছে কেবল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তো 1914 থেকে 1918 অবধি চলেছিল যে প্রথম বিশ্বযুদ্ধ। তো প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে 1919-এ।
তো তারপরে তার্কি তো সেখানে হেরে গেল। হেরে যাওয়ার পরে তার্কির যে খলিফা ছিল, তখন খলিফা পদ থেকে তাকে সরে যেতে হবে এরকম প্রস্তাব দেওয়া হলো ব্রিটিশের তরফ থেকে। তারপরে ওনাকে ডিসরেসপেক্ট করা হলো। তো তখন কিন্তু আর তার মানে খলিফা পদটা এমনই ছিল যে ওনাকে মানে সকলে মানে ওয়ার্ল্ড ওয়াইড সকল মুসলিমরা কিন্তু শ্রদ্ধা করতো, পলিটিক্যাল গুরু হিসেবে মানতো। তো ওর জন্য ইন্ডিয়ান মুসলিমরাও সে বিষয়ে সজাগ হয়ে গেল। হওয়ার পরে তখন ব্রিটিশদের চাপ দিতে থাকলো যে তুর্কির খলিফাকে সরা যাবে না। এই রিলেটেড যে ব্রিটিশের বিরুদ্ধে ইন্ডিয়াতেও কিন্তু শুরু হয়ে গেল নানা রকম রিভলিউশনারি অ্যাক্টিভিটি। তো সেই রিলেটেডই যুক্ত হচ্ছে আমাদের খিলাফত মুভমেন্ট। এবার খিলাফত মুভমেন্ট যে সময় চললো সেই সময় আবার গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করলো। তখন গান্ধীজি কিন্তু এটাকে সাপোর্ট করেছিল, কারণ তিনি ভাবলেন যে ব্রিটিশকে তাড়াতে গেলে আমাদের হিন্দু মুসলিমকে একত্রিত হতে হবে। তো তার জন্যই খিলাফত মুভমেন্টকে সাপোর্ট করা ভীষণ প্রয়োজন। তাই গান্ধীজি খিলাফত মুভমেন্টকে সাপোর্টও করলেন। অল ইন্ডিয়া খিলাফত কমিটি যেটা তৈরি হয়েছিল 1920, সেখানকার ফার্স্ট প্রেসিডেন্ট কিন্তু গান্ধীজিকে নিযুক্ত করা হয়েছিল। তো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার নেক্সট আসবে, হু অ্যামং দ্য ফলোইং ফ্রিডম ফাইটার্স ডিড নট বিলং টু রেভলিউশনারি বা ন্যাশনালিজম বা মিলিট্যান্ট যে বিষয়টা সেটার সাথে কে যুক্ত ছিল না? অবশ্যই হবে এখানে মাতঙ্গিনী হাজরা। আর মাতঙ্গিনী হাজরাকে কিন্তু গান্ধী বুড়ি বলা হয়, ওল্ড গান্ধী লেডি, মানে গান্ধিয়ান আদর্শে তিনি ভীষণভাবে অনুপ্রাণিত ছিল। এবার গান্ধী মানে তো মিলিট্যান্ট নয়, অবশ্যই গান্ধী মানে কিন্তু কখনো সশস্ত্র বিপ্লব হতে পারে না। তার জন্য এখানে গান্ধী বুড়ি বা মাতঙ্গিনী হাজরা অপশান হবে। এছাড়াও বীণা দাস, শান্তি এবং সুনীতি এরাও মানে ওমেন রেভলিউশনারিস্ট ছিলেন। তো শান্তি এবং সুনীতি যিনি ছিলেন উনি হচ্ছে যে ওই যে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে যে এক্সিকিউট করা হলো তার বিরুদ্ধে কিন্তু একজনকে মেরে ফেলেছিলেন, ব্রিটিশ অফিসিয়ালকে। বীণা দাসও এরকম 1932 একজনকে মেরে ফেললেন। এরা ওম্যান রেভলিউশনারিস্ট ছিলেন। কল্পনা দত্ত ইনি চিটাগাং আর্মি রেডের সাথে যুক্ত ছিলেন, মাস্টারদা সূর্য সেনের। এবার নেক্সট আসবে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ এ ব্রিটিশ অফিসার্স অ্যাসোসিয়েশন আফটার দ্য রিভল্ট অফ 1857? 1857 পরে মানে প্রথম ফার্স্ট ইনসিডেন্ট কী ছিল ব্রিটিশ অফিসিয়ালের যেখানে অ্যাসাসিনেশন করা হয়? সেটা হলো অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ অফিসিয়াল ডাব্লিউসি র্যান্ডের অ্যাসাসিনেট করে দেওয়া হলো বাই চাপেকার ব্রাদার্স। ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো এই কোয়েশ্চেনটা অনেকের অজানা থাকতেই পারে। এটা পুনাতে হয়েছিল ঘটনাটা, এবং এই যে ঘটনাটা তাকে বলা হয় ফার্স্ট পলিটিক্যাল মার্ডার অফ ইউরোপিয়ান। 1897 সালে হয়েছিল। 1897 সালে কার জন্ম, কোন দেশপ্রেমিকের বা দেশনেতার জন্ম তোমরা আমাকে জানাবে। তো অ্যাসাসিনেট করা হলো ডাব্লিউসি র্যান্ডকে। তিনি কি প্রেসিডেন্ট অফ প্লেগ কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি, তার জন্য ওনাকে অ্যাসাসিনেট করলেন চাপেকার ব্রাদার্স। ভীষণ ইম্পর্টেন্ট এবং এটাই ফার্স্ট ইনসিডেন্ট ছিল। দেখো তারপরের ইনসিডেন্ট, এটা 1897 হলো। এবার তারপরের যে ইনসিডেন্টগুলো এগুলোর যদি সাল জানো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা অনেক সহজ হয়ে যাবে। যেমন অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ পুলিশ অফিসার বাই জন স্যান্ডার্সকে যে মেরে ফেলেছিলেন ভগৎ সিং, শিবরাম, রাজগুরু, সুখদেবও যুক্ত ছিলেন এটার সাথে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা 1928 লাহোরে হয়েছিল এই ঘটনাটা। অ্যাকচুয়ালি মারতে চেয়েছিলেন ওরা জেমস স্কট, তাকে মারতে গিয়ে মেরে ফেলেছেন জন স্যান্ডার্সকে। কারণ উনি কিন্তু জেমস স্কটই মানে লালা লাজপত রায় যখন অ্যান্টি সাইমন কমিশনের প্রোটেস্ট করতে গেছিলেন, তো সেই সময় লাঠিচার্জের যে নির্দেশটা দিয়েছিলেন সেটা জেমস স্কট দিয়েছিলেন। তার জন্য ভগৎ সিং ওনাকে ভীষণ শ্রদ্ধা করতেন। তো তাই তিনি ভগৎ সিংকে মানে এই যে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে উনি জেমস স্কটকে মারতে গিয়ে মেরে ফেলেছিলেন হচ্ছে জন স্যান্ডার্সকে। এটা 1928 লাহোরে হয়েছিল। তো তারপর অ্যাসাসিনেশন অফ উইলিয়াম কার্জন উইলি বাই মদনলাল ধিংরা, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। 1909 সালে এই অ্যাসাসিনেশনটা হয়েছিল এবং এটা হয়েছিল লন্ডনে। আর মদনলাল ধিংরা যিনি ছিলেন তিনি মানে লন্ডনের কোন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিল? ইন্ডিয়া হাউসের সাথে যুক্ত ছিল, যেটা হচ্ছে ইন্ডিয়া হাউস শ্যামজি কৃষ্ণ বর্মার। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লন্ডনে পড়তে গেছিলেন, স্টুডেন্ট ছিলেন। তো সেখানে মানে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডারদের একটা মানে হাব ছিল, যেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চালানোর জন্য, রেভলিউশনের অ্যাক্টিভিটি চালানোর জন্য একটা জায়গা ছিল ইন্ডিয়া হাউস। সেখানকার মেম্বার ছিলেন মদনলাল ধিংরা। তো তিনি কার্জন উইলিকে মেরে ফেলেছিলেন 1909 লন্ডনে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার নেক্সট হচ্ছে অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ পুলিশ অফিসার জ্যাকসন বাই আনাদ লক্ষ্মণ খাংরে। তো অ্যাসাসিনেশন যে হলো, জ্যাকসনকে মেরে ফেলা হলো, সেটাও কিন্তু 1909। এবং ইনি কে ছিলেন? ইনি মেম্বার অফ অভিনব ভারত সোসাইটির মেম্বার ছিলেন হচ্ছে জ্যাকসন। এবং অভিনব ভারত যেটা ভিডি সাভারকার তৈরি করেছিলেন 1909। তাহলে এটাও হবে না, এটা 1909 জ্যাকসনকে মেরে ফেলা, আবার 1909 কার্জন উইলিরও হত্যা হয়েছিল। আর জন স্যান্ডার্সকে সেটা তো লাহোরে 1928। তাহলে ফার্স্ট কোনটা হবে? যেটা 1897 হয়েছিল, চাপেকার ব্রাদার্সের অ্যাসাসিনেশন, মানে চাপেকার ব্রাদার্স মেরে ফেলেছিল ডাব্লিউসি র্যান্ডকে। তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং একটু ট্রিকি কোয়েশ্চেনটা।
তো নেক্সট আছে হু কয়েন দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এই কথাটা কে বলেছিল এবং অ্যান্ড আই উইল হ্যাভ ইট, এটা তো আমরা সকলেই জানি বাল গঙ্গাধর তিলক, বিসিএসে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো কখন বলেছিলেন, যদি আর একটু ডিটেলসে কোয়েশ্চেন হয় মেন্স রিলেটেড তখন হবে 1916 সালের যে বেলগাঁওয়ে যে মানে হোম রুল লিগটা তৈরির জন্য যে মিটিংটা হয়েছিল বেলগাঁও কর্ণাটকের, সেই সময় কিন্তু স্বরাজ ইজ মাই বার্থ রাইট এই কথাটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক 1916-তে, ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং বেলগাঁও সেশনে কিন্তু গান্ধীজি প্রথম 1924 সালে একমাত্র সেশন যেখানকার প্রেসিডেন্ট ছিলেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এছাড়াও যে অপশানগুলো আছে বাসুদেব বলবন্ত ফারকে, ভীষণ ইম্পর্টেন্ট। তো ফাদার অফ ইন্ডিয়ান আর্মড রেবেলিয়ন বলা হয় বাসুদেব বলবন্ত ফারকেকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাছাড়া রামসি পিজান মুভমেন্টের সাথে তিনি জড়িত ছিলেন। এছাড়াও বালকৃষ্ণ চাপেকার, এই যে চাপেকার ব্রাদার্স বললাম তার মধ্যে একজন ছিলেন হচ্ছে বালকৃষ্ণ চাপেকার। আমার নেক্সট কোয়েশ্চেন, হুইচ বেঙ্গলি পোয়েট কম্পোজ দ্য সং বান এসেছে মোর গাঙ্গে, এটা কোন বেঙ্গলি পোয়েট এটাকে কম্পোজ করেছিল ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল? মুকুন্দ দাস, ওনাকে চারণ কবি বলা হয়, ঘুরে ঘুরে বিভিন্ন মানে আমাদের দেশের জন্য, দেশের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, পার্টিসিপেট করার জন্য রেভলিউশনারি মুভমেন্টে তিনি কিন্তু এই বিভিন্ন গান করতেন, তার মধ্যে বলেছিলেন বান এসেছে মোর গাঙ্গে, এটাও কম্পোজ করেছিলেন পার্টিশন অফ বেঙ্গল 1905-এ, চারণ কবি বলা হয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কম্পোজ করেছিলেন আমার সোনার বাংলা। তো নেক্সট দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানালড ইন, কবে বাংলার পার্টিশন সেটাকে অ্যানাল করা হলো? সেটা হলো হচ্ছে না, যে পার্টিশন করা হবে না সেই ডিসিশনটা না হয়েছিল কিন্তু 1911-তে, ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেই সময় ভাইসরয় কে ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু, সেই সময়কার ভাইসরয় ছিলেন। আর 1911 কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো তখন ক্যাপিটাল ট্রান্সফার করা, দেখছে যে কলকাতাতে এত রেভলিউশন অ্যাক্টিভিটিস হচ্ছে, ক্যাপিটালটাকে আমরা সরিয়ে নিয়ে যাই, আমাদের নিজেদের শাসন করতেও সুবিধা হবে, রেভলিউশনের অ্যাক্টিভিটিগুলোকেও দমানো যাবে, ক্যাপিটাল শিফট করা হলো 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে। তো আজকে যে কটা কোয়েশ্চেন শেয়ার করলাম, হয়তো হাতে গোনা 8-10টা কোয়েশ্চেন হবে, কিন্তু তার মধ্যে কিন্তু না হলেও 40-50টা কোয়েশ্চেন বেরোবে। তো এইভাবেই যদি আমরা অপশান বেস করে, অপশানের উপর নির্ভর করে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি, এটা কিন্তু বিসিএসের জন্য কিংবা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু অনেকটা বড় ভিডিও হলো, তার জন্য ইংলিশটা আবার নেক্সট দিন আমি শেয়ার করব, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ জিও কিন্তু আসতে চলেছে, তোমরা সেগুলোও দেখো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।